বিশ্বের 22 অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা। দখল, দূষণ, জলজট, যানজটে নাভিশ্বাস কোটি নাগরিকের। প্রতিফলন নেই মেয়রের আশ্বাসের। 3 সংসদীয় উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 93 জন। সুষ্ঠু নির্বাচনের বদলে ভোট খেলছে সরকার, মন্তব্য বিএনপি। মুজিব বর্ষে সারা দেশে নির্মাণ হচ্ছে 560টি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। আজ উদ্বোধন 50টির। ইসলামের প্রচারে বিশেষ নজর সরকারের। 1.5 মাসের সর্বোচ্চ শনাক্ত বিধিনিষেধ শিথিলে সংক্রমণ বৃদ্ধির সংখ্যা। সিডিসির উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ। মার্কিনীদের ভ্রমণ না করার পরামর্শ। ফের পেছাতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। টানা 14 মাস বন্ধে মানসিক চাপে শিক্ষার্থীরা। এলাকা ভিত্তিক খুলে দেওয়ার পরামর্শ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্প ধীরগতি, সময় মতো শেষ না হওয়া নিয়ে সংশয়। 10 বছর পর 4 দফা পিছিয়ে, অগ্রগতি মাত্র 26 ভাগ। এবং এশিয়ান জোনাল দাবে অপরাজিত চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর খেলবেন বিশ্বকাপে। ওমানের বিপক্ষে খেলছে না জামাল, রহমত, বিপ্লু। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে স্বাগত। নিউজ 24 সংবাদ, আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। পৃথিবীর প্রধান 140 শহরের মধ্যে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকার অবস্থান 137তম। 2021 সালের বসবাসযোগ্য শহরের তালিকায় এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এমন বাস্তবতায় স্বীকার করে ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে নানা উন্নয়ন প্রকল্প ও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার 2 মেয়র। বিস্তারিত রিপোর্টে। দেশের রাজধানী ঢাকা দখল, দূষণ, জলাবদ্ধতা আর যানজটে যেখানে নাভিশ্বাস ওঠে নাগরিকদের। কয়েক ঘন্টা কিংবা সামান্য বৃষ্টি, ফলে জলজটে পানির নিচে তলিয়ে যায় রাজধানীর অনেক প্রধান সড়ক সহ অলিগলি। বুধবার 30 মিনিটের বৃষ্টিতে এমন চিত্র দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 33 ও 34 নং ওয়ার্ডের কাজী আলাউদ্দিন সড়ক ও নাজিরা বাজার এলাকায়। যখন পানি আসে গাড়ি ঘোড়া স্লো হয়ে যায়, যানজট বাইরে যায়। যদি 2 ঘন্টা ভালো করে বৃষ্টি হয় তাহলে এই পানি আর কমে না। ময়লা উঠায় চলে যায়, ওই ময়লা আবার ড্রেনে পড়ে। আগে মিন হলগুলো পরিষ্কার করতে হবে। মিন হলের ভিতরে ভূতল, পলিথিন এগুলো আপনি অনেকগুলো পাবেন। এমন নানা সমস্যা চিহ্নিত করে বসবাস অযোগ্য শহরের তালিকায় এবার ঢাকার অবস্থান 137তম। 2021 সালের গবেষণায় এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU। আর এসবের স্থায়ী সমাধানের জন্য নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ফলে রাজধানীর অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সমাধান হলেও এখনো জলজট সমাধানের পথে হাঁটছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ওয়াসার যে মিনলগুলি, এই পিটগুলি ওয়াসা কাজ করে নাই। আমাদের মেয়র মহোদয় আসাতে উনি এই ওয়াসারে আমাদের কর্পোরেশন আন্ডারে নিয়ে এই কাজগুলি করে দিয়েছে। আমাদের যদি বৃষ্টির কারণে কাজের বিলম্ব হয়, সেই কাজগুলো পরিকল্পিতভাবে দ্রুত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। বুধবার রাজধানীর যাত্রাবাড়ির শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে এ বিষয়ে কথা বলেন দক্ষিণের মেয়র। স্বীকার করেন জলাবদ্ধতা আর দুর্ভোগের কথাও। অপরিকল্পিতভাবে যে শহর গড়ে উঠেছে ঢাকা শহর, সেখানে আমরা যেই বৃষ্টি আমাদের ঢাকা শহরে হয় এই বর্ষা মৌসুমে, সেই বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা ঢাকা শহরের নাই। যার কারণেই আমরা বৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা দেখি যে জলাবদ্ধতা হতে থাকে। এই সময় রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানায় মেয়র। তবে বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা কোনো অবস্থাতেই যেন ড্রেনে ফেলা না হয়, সেই জন্য রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মেয়র। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদের শূন্য ঘোষিত 3টি আসনের উপনির্বাচনের জন্য 6 দিনে 93টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। হেভিওয়েট এই 3 আসনের বিপরীতে মনোনয়ন প্রত্যাশী বিশাল এই সংখ্যার প্রত্যেক প্রার্থী নিজেদের যোগ্য ও দলের জন্য ত্যাগী বলে মনে করেন। তবে এটি কোনো রাজনৈতিক দলের জন্যই মঙ্গল নয় বলে মনে করছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার।
জাতীয় সংসদে শূন্য হওয়া 3টি আসনের উপনির্বাচনে প্রার্থী হতে 6 দিনে মোট 93 জন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা 14 আসনে আওয়ামী লীগের 33 জন, কুমিল্লা 5 আসনে 35 জন এবং সিলেট 3 আসনের বিপরীতে 25 জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। আর দলের মনোনয়ন প্রত্যাশীরা জানান, দলের গৃহীত উন্নয়ন কাজকে আরো গতিশীল করতে দেশ ও জনগণের জন্য কাজ করতে চান তারা। কর্মী হিসেবে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের প্রতি আস্থা রাখবেন এবং সেই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। কোন প্রার্থীকে দিলে জনগণ খুশি হবে, জনগণ উপকৃত হবে এবং জনগণ তার সাথে থাকবে। দল যদি বেছে নেয় তাহলে জনগণও বেছে নেবে। বৃহত্তর মিরপুরে যারা কাজ করেছে এর মধ্যে থেকেই তো জননেত্রী শেখ হাসিনা বিচার বিবেচনা করে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করবেন বলে আশা করি। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মনে করেন, 33 আসনের বিপরীতে এত অধিক মনোনয়ন প্রত্যাশী হওয়ার বিষয়টি কোনো রাজনৈতিক দলের জন্যই সুখকর নয়। এরকম একটা নির্বাচনী এলাকা থেকে একাধিক প্রার্থী হওয়াটা অনেক সময় সংগঠনের কিছুটা দুর্বলতাটা প্রকাশ পায়। সংগঠনের ভিতরে যখন কোনো দুর্বলতা থাকে তখন এই ধরনের একাধিক প্রার্থী হওয়ার একটা আকাঙ্ক্ষা দেখা যায়। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবারই দলীয় মনোনয়ন নেওয়া ও জমা দেওয়ার শেষ দিন। তারপর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে 3 উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই ভোট খেলা খেলছে বলে মন্তব্য করছেন বিএনপির নেতারা। বুধবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেছেন, দেশ স্বাধীনে শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব সবচাইতে বেশি হলেও আওয়ামী লীগ আর করোনা এই দুই শত্রুই বাংলাদেশকে এখন তছনছ করে দিচ্ছে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপর রচিত বিভিন্ন বই নিয়ে প্রদর্শনীর আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান। আপনি যদি জানেন যে কোন কোন বইকে কোথায় লিখেছে তার জবাব দিতে পারবেন। মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা অবলীলায় জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যাচার করছে। জনগণের রায় ভয় পায় বলে আওয়ামী লীগ কখনো সত্যিকারে নির্বাচন দিবে না। সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে সব ধরনের অন্যায়ের আশ্রয় নিচ্ছে, কিন্তু তাদের আর জয়ী হতে দেওয়া যাবে না। বদুল কাদেরদের কথাই এখন ওই ঘোড়াও হাসে এবং ওরা জানে যে নির্বাচন করে ওরা কোনোদিন জিততে পারবে না। নির্বাচন খেলা করবে, নির্বাচনের নাটক করবে, তামাশা করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে ওরা নিজেদেরকে জয়ী ঘোষণা করবে। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু, দুই দানব তছনছ করে দিচ্ছে সবকিছু। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের স্বাধীনতায় সবচেয়ে বেশি অবদান শেখ মুজিবুর রহমানের, তবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সুসংহত করা এই কৃতিত্ব অবশ্যই শেখ মুজিবের। সবার চেয়ে বেশি মৌলানা ভাসানীর কৃতিত্ব আছে, আর অনেকের কৃতিত্ব আছে, কিন্তু তার কৃতিত্ব বেশি কোনো সন্দেহ নাই। কিন্তু স্বাধীনতা যুদ্ধ যদি বলেন, সেই যুদ্ধের সূচনা হয়েছে জিয়াউর রহমানের হাতে। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দুই নেতা বলেন, রাজপথের ফয়সালা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। মুজিব বর্ষে আবাসন সমস্যার সমাধানের পাশাপাশি সরকার নজর দিয়েছে দেশে ইসলাম ধর্ম প্রচারের উপরেও। প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে সারা দেশে নির্মাণ করা হচ্ছে 560টি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। পাশাপাশি প্রতিটি সংসদীয় আসনে নির্মাণ করা হবে 6টি করে মসজিদ। নির্মাণ সমাপ্ত হয়েছে এমন 50টি মসজিদের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় 40% জমির উপর নির্মাণ করা হচ্ছে এরকম 4 তলা বিশিষ্ট মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, যার প্রতিটিতে একসাথে নামাজ আদায় করতে পারবেন 1200 মানুষ। আর উপজেলার মসজিদগুলোতে নামাজ আদায় করতে পারবেন 900 জন মুসল্লি। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এসব নান্দনিক মসজিদের নির্মাণ কাজ চলছে দ্রুতই। বৃহস্পতিবার নির্মাণ কাজ শেষ হওয়া 50টি মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমাদের মনটা ভরে গেছে মসজিদের এত সৌন্দর্য মসজিদ দেখে। এই মসজিদে যে নামাজ কক্ষ আছে সেটা অত্যন্ত বৃহৎ, এখানে একসাথে আমরা অনেকে নামাজ পড়তে পারবো। অত্যাধুনিক এসব ভবনে থাকছে হজ নিবন্ধন, ইমাম মুয়াজ্জিনের ট্রেনিং সেন্টার, শিশুদের আরবি শেখার সুযোগ। এছাড়া থাকবে হেফজোখানা, যেখানে প্রতি বছর তৈরি হবে 14,000 নতুন হাফেজ। এখানে শুধু নামাজ নয়, নামাজের পাশাপাশি এখানে ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, বিদেশি পর্যটকদের জন্য আবাসনের ব্যবস্থা আছে, ইমাম মুয়াজ্জিনদের জন্য আবাসনের ব্যবস্থা আছে, মাদ্রাসা এখানে থাকবে, মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই মসজিদগুলোকে কেন্দ্র করে আমরা একটা সুন্দর, একটা চরিত্রবান, একটা সমাজ গঠনে এই মসজিদগুলি অবদান রাখবে। এছাড়াও মাদ্রাসার জন্য নেওয়া হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প। ধর্মীয় গোঁড়ামিমুক্ত প্রকৃত ইসলামী শিক্ষায় এসব প্রতিষ্ঠান ভূমিকা রাখবে এমন আশা আলেমদের। পদ্মা সেতুর পর দেশীয় অর্থায়নে সবচাইতে বড় এই মডেল মসজিদ প্রকল্প। মানিকগঞ্জের এই মসজিদটির মতো সারা বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে 560টি মসজিদ। এসব মসজিদ দেশে ইসলামী শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা দেশের আলেম সমাজের। মাহমুদুল হাসান, নিউজ 24, মানিকগঞ্জ। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ক্ষমতায় যেতে ফখরুল সাহেবেরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন। বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। দুর্নীতি, হাওয়া ভবন প্রতিষ্ঠা, দখল আর ভোট জালিয়াতির মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারাই ব্যাহত করতে চেয়েছিল। বিএনপি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়? তারা তো গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখছে। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশের সীমান্তবর্তী জেলাসহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনার সংক্রমণ রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যু সংখ্যা। গেল 24 ঘন্টায় খুলনা ও রাজশাহী মেডিকেলে মারা গেছেন 17 জন। সংক্রমণ রোধে বিধি নিষেধ আরোপ করলেও তাতে মানুষের সাড়া কম। প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন অনেকেই, আর উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারত সীমান্ত ঘেঁষা সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বগতি। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী শনাক্তের হার গেল এক সপ্তাহে 50% বেড়ে দাঁড়িয়েছে 59.34%। অ্যাক্টিভ করোনা রোগী বর্তমানে সাতক্ষীরায় আছে 480 জন। সদর হাসপাতালে আমরা একটা করোনা ওয়ার্ড খুলেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালক হেলপারদের অবাধে চলাফেরা ও ভারত ফেরত করোনা আক্রান্ত যাত্রীদের অসচেতনতার কারণে বেড়েছে সংক্রমণ। প্রতিনিয়ত পণ্যবাহী কিছু গাড়ি আসছে, যে গাড়িতে ড্রাইভার, হেলপার সহ আরও 3-4 জন থাকেন। প্রপার কোয়ারেন্টাইনটা আমার কাছে মনে হয় কেন জানি হচ্ছে না। করোনার সংক্রমণ রোধে লকডাউন চলমান থাকলেও যে কোনো অজুহাতেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। একই চিত্র সীমান্তবর্তী আরেক জেলা যশোরে। সোমবার শনাক্তের হার 29% থাকলেও মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 42%। করোনার সংক্রমণ রোধে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলেও এখনো উদাসীন অনেকে। মাস্ক আছে অবশ্যই, আমি মাস্ক পরা হয়নি। লকডাউন চলা অবস্থায়ও 30% মানছে, 70% মানছে না। গেল 24 ঘন্টায় কুষ্টিয়ায় নতুন করে 67 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 33.5%। এ পরিস্থিতিতে 7 দিনের জন্য লকডাউন দেওয়ার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিয়ন্ত্রণহীন ঘোরাফেরা যদি এগুলো থাকে, তাহলে সেই লকডাউনে কিন্তু খুব বেশি সফল হবে না। দিনাজপুরে গেল 8 দিনে 995 জন করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার মূল কারণ হিসেবে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত বিধিনিষেধ শিথিল হলে পরিস্থিতি আরও খারাপ হবে। বুধবার করোনা বিষয়ক ভার্চুয়াল বুলেটিনে এই আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভার্চুয়াল বুলেটিনে সংস্থার মুখপাত্র অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম আরও জানান, 4 জন থেকে দেশের সংক্রমণ বাড়ছে, যা গতকাল পর্যন্ত 12% বেশি হয়েছে। জয়পুরহাটে 25% বেশি, চাঁপাইনবাবগঞ্জে 29% বেশি এবং রাজশাহীতে
23% বেশি করোনা সংক্রমণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, করোনার নিয়ন্ত্রণে সীমান্তবর্তী কিছু জেলায় স্থানীয় প্রশাসন কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একদিনে দেশে গেল 24 ঘন্টায় নতুন করে 36 জনের মৃত্যু হয়েছে করোনায়, আর শনাক্ত হয়েছে আরো 2537 জন। কোভিড-19 চলমান যে ঢেউ চলছে তার বিস্তার ঠেকাতে জনগণের সহযোগিতা এবং সচেতনতা অত্যন্ত জরুরি। কঠোর স্বাস্থ্যবিধি মানা, সার্বক্ষণিকভাবে বাইরে যদি মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। খেয়াল করতে হবে, আমাদের দেশের জন্য এই প্রান্তিক জায়গাতে যদি ভ্যাকসিন হিসেবে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু ভেবে থাকি, সেটি হচ্ছে মাস্ক। এই মাস্কটাকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে হবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে অথবা বর্ডার জায়গায় যেসব সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার ছায়া এখন এসে পৌঁছেনি। কিন্তু বর্ডার জায়গাতে অথবা প্রান্তিক জায়গাগুলোতে যদি সংক্রমণের মাত্রা বাড়তেই থাকে, তাহলে কিন্তু এই কেন্দ্রে অথবা সেন্ট্রাল জায়গাতেও ধীরে ধীরে কিন্তু খালি শয্যা কমে যাবে। বাংলাদেশকে করোনা সংক্রমণের দিক থেকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC। বাংলাদেশ সহ মোট 61 দেশ এই তালিকায় রয়েছে। CDC মহামারীর মধ্যে এসব দেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। সংস্থাটি দেশগুলোকে মোট 4টি ভাগে ভাগ করেছে। ভাগগুলো হলো অতি উচ্চ ঝুঁকিপূর্ণ, মোটামুটি ঝুঁকিপূর্ণ ও নিম্ন ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের মধ্যে সবচাইতে খারাপ অবস্থার দেশগুলোর মধ্যে রয়েছে। বাংলাদেশের পাশাপাশি CDCর অতি উচ্চ ঝুঁকির তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারের নাম রয়েছে। দিন, সপ্তাহ বা মাস নয়, 1 বছর 2 মাস বা 14 মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। চলমান করোনা বিধিনিষেধের সময়সীমা 16 জুন পর্যন্ত বাড়ানো হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত কি? পরিস্থিতি বিবেচনায় 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল শিক্ষামন্ত্রী। তথ্য বলছে, গত কদিনের ভয়াবহ আকারে বেড়েছে অঞ্চল ভিত্তিক করোনা সংক্রমণ। তাহলে কি আর ছুটি বাড়ছে শিক্ষা কার্যক্রমে? যদিও সংক্রমণ বিবেচনা এলাকাভেদে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন সজল দাস। চলমান নিষেধাজ্ঞার মেয়াদ 16 জুন পর্যন্ত বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে এখনও আসেনি নতুন কোনো সিদ্ধান্ত। গণমাধ্যমে শিক্ষামন্ত্রীর সবশেষ বক্তব্য অনুযায়ী করোনা সংক্রমণের হার 5% নিচে নামা সাপেক্ষে 13 জুন খুলে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। যদি অবস্থা অনুকূলে না আসে, আমরা নিশ্চয়ই মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেব না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার ওঠানামা করছে 10 থেকে 13% মধ্যে। সীমান্তবর্তী কয়েকটি জেলায় ভয়াবহ মাত্রায় বেড়েছে সংক্রমণের হার। পরীক্ষা বিবেচনায় যা পৌঁছেছে 30 থেকে 83% পর্যন্ত, যা উদ্বেগজনক বলেই মত কোভিড পরামর্শক কমিটির। আরো ভেবেচিন্তে দেখতে হবে, কারণ এখনো সংক্রমণ 5-এর নিচে আসেনি, সংক্রমণ ঊর্ধ্বমুখী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারীদের এখনো টিকাদান কর্মসূচি শুরু হয় নাই। 5%-এর নিচে সংক্রমণ চলে আসলেই কেবল বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাঙ্গনগুলা খোলার চিন্তা ভাবনা করা যেতে পারে। কিন্তু আর কতদিন? দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ আর শিশু মনস্তত্ত্ব ভাবাচ্ছে শিক্ষা সংশ্লিষ্টদের। সংক্রমণ বিবেচনায় এলাকা ভেদে শিক্ষা প্রতিষ্ঠান চালুর কথা বলছেন এই বিশেষজ্ঞ। সরকারের উচিত হবে যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের হার নগণ্য, চর, হাওর, বাওর প্রত্যন্ত অঞ্চলে, চা বাগান এলাকায়, সেখানে পরীক্ষামূলকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে দেখা, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সরকারের সহযোগিতায় স্থানীয় প্রশাসন, স্থানীয় শিক্ষা প্রশাসনের দায়িত্বের অংশ হিসাবে এটা স্থানীয়ভাবেই নির্ধারণ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। করোনা প্রেক্ষাপটে গত বছরের 17 মার্চ থেকে প্রায় 1.5 বছর যাবৎ বন্ধ দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সজল দাস, নিউজ 24, ঢাকা। গেল 10 বছরে 4 বার সময় পিছিয়েও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি মাত্র 26 ভাগ। নতুন সময়সীমা অনুযায়ী আগামী 2 বছরে শেষ করতে বাকি 74 ভাগ কাজ করতে হবে। তারপরও সব জটিলতা কাটিয়ে এই সময়ের মধ্যেই প্রকল্প শেষের ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। তবে তাতে সংশয় দেখছেন বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত।
করোনার মধ্যেও এমন স্বাস্থ্যবিধি মেনে চলছে রাজধানীর অন্যতম মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। 1 বছরেরও বেশি সময় ধরে করোনার সঙ্গে অনেকটা খাপ খাইয়ে ধীরে হলেও এগুচ্ছে প্রকল্প। আমাদের প্রজেক্টের ভিতরে করোনা নাই, ইনশাল্লাহ। সময় নষ্ট হচ্ছে না, কারণ প্রতিদিন আমরা আমাদের গেটে ঢোকার জন্য তাদেরকে মাস্ক দিচ্ছি। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলাকায় এখন এমন কর্মতৎপরতা। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার, যেখানে পুরো যাত্রাপথে ওঠানামার জন্য থাকছে 31টি র্যাম্প সহ, যার পুরো দৈর্ঘ্য দাঁড়াচ্ছে প্রায় 46 কিলোমিটার। বনানী থেকে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেল লাইনের উপর দিয়ে যাবে একেবারে কমলাপুর পর্যন্ত, যে কারণে রাজধানীর বনানী থেকে কমলাপুরের দিকে রেল লাইনের দুপাশ ধরে এগুচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণযোগ্য, কিন্তু প্রত্যাশা অনুযায়ী এগোয়নি কাজ। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম অংশ শেষ হয়েছে 63 ভাগ। বনানী থেকে মগবাজার পর্যন্ত দ্বিতীয় ভাগের অগ্রগতি মাত্র 17%, আর তৃতীয় অংশ মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত এগিয়েছে মাত্র 9 ভাগ। সব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি 26 ভাগ। আমরা করোনার মধ্যে কাজ আমরা বন্ধ রাখি নাই, কাজ পুরোদমে চলছে। কাজের সুবিধাতে আমরা 3টা ধাপে কাজটা বাস্তবায়ন করছি। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের কাজটা একই সাথে, মানে 2টা কাজই বর্তমানে সমানতালে চলছে। 2011 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রকল্প শেষের টার্গেট ছিল 2017 সাল, কিন্তু বাস্তবে কাজই শুরু হয় 2016 সালে। শেষমেশ 4 দফা সময় বেড়ে এখন প্রকল্প শেষের নতুন লক্ষ্য 2023 সালের জুন। 2023 সালের জুনে আমাদের টার্গেট আছে, হয়তো কিছুটা হবে। এখন কাজের গতি অনেকটা ভালো, অগ্রগতি ভালো। আমরা চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা। পিপিপি ফ্রেমওয়ার্কে করা হয়েছিল, এটা এখনো না হওয়াতে অত্যন্ত দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে এটা আস্তে আস্তে ঢিলে ঢালাভাবেই চলবে। সুতরাং লক্ষ্যমাত্রা থাকা ভালো, টার্গেট ওরিয়েন্টেড কাজ করা যাবে, কিন্তু এর আয়োজনের দিক থেকে বোঝা যাচ্ছে যে এটা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। প্রায় 19.73 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কে বিভিন্ন জায়গায় ওঠানামার জন্য থাকছে 31টি র্যাম্প। সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে শেষ হলে প্রতিদিন 80,000 যানবাহন চলবে বলেই আশা, যাতে রাজধানীতে স্বস্তি ফেরার আশায় কর্তৃপক্ষ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদকে হেনস্থা ও হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে পুলিশি বাধা উপেক্ষা করে চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সম্মান রক্ষা পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধাদের হেনস্থা, দুর্নীতি, ইয়াবা ব্যবসা সহ নানা অপকর্মের অভিযোগে হুইপ শামসুল হক এবং তার পুত্র শারুন এবং হুইপের ভাই নবাব চৌধুরীর শাস্তি দাবি করেন বক্তারা। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি এবং হুইপ শামসুল হকের নানা দুর্নীতি অনিয়মের প্রতিবাদে এই বিশাল বিক্ষোভ সমাবেশ। মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা পরিষদের এই কর্মসূচি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে করার কথা থাকলেও একই জায়গায় অন্য একটি অনুষ্ঠান থাকায় পুলিশ তাতে বাধা দেয়। পরে পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব ও মহাসচিব মরহুম জননেতা জহুর আহমেদ চৌধুরীর পুত্র জসিমউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চেরাগী পাহাড় মোড়ে শুরু হয় কর্মসূচি। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। স্লোগান ছিল হুইপ শামসুল হকের হাতে নিরাপদ নয় জাতীয় পতাকা। বক্তব্য রাখেন নির্যাতিত মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের যে পতাকা উনাকে দিয়েছেন মুক্তিযুদ্ধের পতাকা, এটা মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে মুক্তিযুদ্ধে এই পতাকা এনেছি, সেই পতাকা দুর্নীতিবাজ ইয়াওয়া সম্রাটকে দেওয়ার জন্য নয়। এ সময় সহযোদ্ধার লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানান বীর মুক্তিযোদ্ধারা। আমরা আমাদের নেত্রীকে বঙ্গবন্ধুর কন্যাকে আমরা বারবার আবেদন করব, এই অন্যায়কারী, এই জুলুমবাজ, এই নিপীড়িত সন্ত্রাসকারী দুর্নীতিবাজকে অতি সত্বর দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে তাকে হুইপ ফিরিয়ে নিয়ে নেওয়ার জন্য, তার গাড়ি থেকে পতাকাটা যেন নিয়ে নেওয়ার জন্য সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করে, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে আওয়ামী লীগকে পরিচ্ছন্ন করবেন। এরপর সমাবেশ থেকে একটি বিশাল মিছিল নগরীর লাভলেন কাজীর দেউরি হয়ে ওয়াসা মোড়ে এসে সমাবেশ করে। এ সময় দেশের বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার প্রতিবাদ জানান তরুণরাও। জিয়াউর রহমানের পা চেটেছিল, এরশাদের পা চেটেছিল, খালেদা জিয়ার পা চেটেছে, রাফুত পথে হকারিগিরি করে
আজকে আইন প্রণীত হয়েছে। আপনার চোখে বিদ্যা আঙ্গুলে দেখিয়েছে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদের কলিজাকে রক্তক্ষরণ হচ্ছে। হুইপ শামসুল হক এবং ওর ছেলে শাহরুন এবং নবাবের দৃষ্টান্তমূলক সাক্ষ্য আমরা ওদের বিচার চাই। এমপি হওয়ার পরে প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিঃশেষ করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের হয়রানি, ইয়াবা ব্যবসা, স্থানীয় আওয়ামী লীগের পকেট কমিটি ও দুর্নীতির অভিযোগে হুইপ শামসুল হক ও তার সহযোগীদের বিচার দাবিতে বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে প্রতিবেদন তৈরি করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সঙ্গে টিআইবির তথ্য সংগ্রহ ও তথ্য চুরি দুটি বিষয়কে গুলিয়ে ফেলেছে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ অ্যালবাম উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমরা দেখেছি অতীতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কথা যেটি বলে, আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো গবেষণা হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়, যেটা সমীচীন নয়। এরকম বহু ঘটনা ঘটেছে। ঘরে বসে অনলাইনে ভূমি মামলার শুনানিতে অংশ নিতে পারবেন দেশের নাগরিকরা। বুধবার সচিবালয়ে ভূমি সংক্রান্ত মামলার আইনে অনলাইন শুনানি কার্যক্রম উদ্বোধন করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই কথা বলেন। হাতের মুঠোয় ভূমি সেবা, এটা আমরা কিন্তু এই স্লোগানটি শুরু করেছি বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, এবং আমার মনে হয় এটি আর স্লোগানের মধ্যে নেই, এটা কিন্তু এখন বাস্তবতা। এবং মানুষ যত দিন যাচ্ছে ততই মানুষ উপলব্ধি করছে, আমি একটু বাড়িয়ে বলি কথা, একটু মুগ্ধ হচ্ছে। তরুণ উদ্যোক্তা এবং উদ্ভাবকরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তরুণ উদ্যোক্তা বা স্টার্ট আপদের নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করে দেশের স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। দেশে 6.5 লাখের বেশি আইটি ফ্রিল্যান্সার রয়েছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সহ বিশ্বের 57টি দেশ থেকে 7,000-এর বেশি স্টার্ট আপ ইনোভেশন গ্র্যান্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তিনি আরও জানান, মুজিব বর্ষে স্টার্ট আপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড থেকে 50টি স্টার্ট আপের মাঝে 100 কোটি টাকা বিনিয়োগ করা হবে। মৌলিক সৃষ্টিকর্মের মালিকানা নিশ্চিত করতেই করা হয় কপিরাইট। যে কোনো লেখা, চিত্রকর্ম, সঙ্গীত, চলচ্চিত্র সহ মৌলিকভাবে তৈরি সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত। অথচ দেশের অধিকাংশ চলচ্চিত্রের কপিরাইট রেজিস্ট্রেশন নেই। শুধু তাই নয়, সংশ্লিষ্টদের কাছে বিষয়টির গুরুত্বও কম। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চলচ্চিত্র সংগঠন প্রযোজকদের কপিরাইট সোসাইটির বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। প্রযোজক সমিতি থেকে কিন্তু আমরা এইটা প্রডিউসারদের একত্রিত করে আমরা কিন্তু এর মধ্যে সেমিনার করেছি। আস্তে আস্তে সবাই বোঝার চেষ্টা করছে, তার ছবি নিয়ে, তার ছবির গান নিয়ে, তার প্রাপ্য অংশ নিয়ে এখন কিন্তু বোঝার চেষ্টা করছে। ইনশাল্লাহ সবাই জেগে উঠবে আমার বিশ্বাস। আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। কানাডার বেগম পাড়ায় যারা অর্থ পাচার করে বাড়ি কিনেছে তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদকে 4 বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। আর এর ফলে উত্তরবঙ্গের এই অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় থেকে আলোচিত অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর অধ্যায় শেষ হলো। নতুন নিয়োগ পাওয়া অধ্যাপক রশিদ এর আগে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ ছিলেন। নওগাঁর বদলগাছির একটি হত্যা মামলায় চূড়ান্ত রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত 18 আসামির মধ্যে 16 জনকে খালাস দিয়েছে সর্বোচ্চ আদালত। ওই মামলার প্রধান আসামি এরই মধ্যে মারা গেছেন। একজন আসামি আপিল করেননি, বাকি আসামিরা অপরাধ প্রমাণ না হওয়ায় খালাস পান।
মামলা এজাহার থেকে জানা যায় 1994 সালে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম নামে এক চিকিৎসকের লাইসেন্স করা পিস্তলের গুলিতে টগর নামে এক যুবক নিহত হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গত 10.5 বছরের মধ্যে সর্বোচ্চ আর্থিক লেনদেন হয়েছে পুঁজিবাজারে। বুধবার দিন শেষে ডিএসইতে 2,700 কোটি 55 লাখ টাকার শেয়ার বেচাকেনা হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আর্থিক লেনদেন এবং আগের দিনের তুলনায় 634 কোটি টাকা বেশি। এদিন পুঁজিবাজারে আর্থিক লেনদেনের পাশাপাশি বেড়েছে সব ধরনের সূচক, সেই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম। দিন শেষে ডিএসইতে 369টি কোম্পানির 78 কোটি 52 লাখ 68 হাজার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এবারে নিউজ 24 প্রবাসের খবর। করোনা পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশগুলোতে। এছাড়া গরম বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা, বাড়ছে স্থানীয় সহ জার্মানিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্যচিত্রে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। জার্মানিতে বেশ দ্রুত গতিতে কমছে করোনা ভাইরাসের সংক্রমণ। দিন যতই যাচ্ছে ততই অ্যাঙ্গেলা মার্কেল সরকারের টিকা প্রদান কার্যক্রমে আগ্রহ বাড়ছে সাধারণ নাগরিক সহ দেশটিতে বসবাসরত প্রবাসীদের। বিধিনিষেধ শিথিলতার অংশ হিসেবে জার্মানির সঙ্গে প্রতিবেশী দেশ ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ইতালি, গ্রিস, ডেনমার্কে কঠোর লকডাউন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, আর এতে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। জার্মান সরকার নেক্সট মাসের 4 তারিখ থেকে সবকিছু ওপেন করে দিচ্ছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসবো। তবে এই জিনিসটাকে স্বাভাবিক করতে হলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে ভ্যাকসিনের আওতায় আসতে হবে। এদিকে গ্রীষ্মের শুরুতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েশন। এরই মধ্যে ভাইরাসটি ব্রিটেনের পর জার্মানিতেও ছড়িয়ে যাবে এমন আশঙ্কায় রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। দীর্ঘ প্রায় 9 মাস যাবত আমরা বাঙালিরা কর্মসংস্থান যেতে পারছি না, কাজ করতে পারছি না। সো এটা আমরা আস্তে আস্তে এখন কাজে ফিরে যেতে পারবো এই টিকা আওতার মাধ্যমে। তবে জার্মান স্বাস্থ্য অধিদপ্তরের মতে ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে হলে জনসাধারণের টিকার আওতায় আসা ছাড়া কোনো বিকল্প নেই। নাহিদ সিহান, নিউজ 24। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে করোনার আক্রান্ত শনাক্ত হয় এখন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে ডাকযোগে। মালয়েশিয়া চলমান 2 সপ্তাহের করা লকডাউনের মাঝেই প্রবাসীদের কথা চিন্তা করে পাসপোর্ট সেবা কার্যক্রম চালু রেখেছে বাংলাদেশ দূতাবাস। আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই চলতে থাকা কার্যক্রমে 50% স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন বলে দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মধ্যে পাসপোর্ট শাখার এমন পরিস্থিতিতেও প্রবাসীদের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে দূতাবাসের কার্যক্রম বন্ধ করা হয়নি। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে মাদ্রিদে বাংলাদেশের দূতাবাস হলরুমে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জানান ও পূর্ণাঙ্গ কমিটির কপি হস্তান্তর করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি আরবের জেদ্দা মহানগর বিএনপি। স্থানীয় একটি হলরুমে মহানগর বিএনপির সদস্য সচিব রওশন জামিল শিপুর পরিচালনায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিকুল ইসলাম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির প্রধান উপদেষ্টা। সবকিছু বিলিয়ে দিয়েছিলেন। ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার বাছাই এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন 9 খেলায় 8 পয়েন্ট পেয়ে। 7.5 পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব রানার আপ হয়েছেন। বুধবার রাজীব শেষ রাউন্ডে শ্রীলঙ্কার 2200 রেটিং ধারী দাবারুর সঙ্গে ড্র করেন। আর 2019 সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে নিয়াজ মোর্শে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি সরাসরি খেলবেন আসন্ন রাশিয়া বিশ্বকাপে। এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হিসেবে জিয়া তার সঙ্গী হবেন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপ দাবায় 2 জন অংশ নিয়েছেন, আর পঞ্চমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছেন জিয়াউর রহমান।
আগামী 15 জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। এই ম্যাচকে সামনে রেখে জিম সেশনের পর অনুশীলনে অংশ নিয়েছে জেমিডের শিষ্যরা। ওমানের বিপক্ষে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে জামাল ভুঁইয়া, রহমত মিয়া ও বিপ্লব আহমেদকে। আর দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন, ইনজুরির কারণে 2 সপ্তাহের বিশ্রামে রয়েছেন মাসুক মিয়া জনি। বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করলেও ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরে গেছে বাংলাদেশ। সামনে জেমিডের শিষ্যরা মুখোমুখি হবে আরেক শক্তিশালী দল ওমানের। সে ম্যাচকে সামনে রেখেই সকালে 2 ভাগে বিভক্ত হয়ে জিম সেশনে অংশ নিয়েছে ফুটবলাররা। এরপরে স্থানীয় সময় বিকেলে জেমিডের অধীনে কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করে মতিন মিয়া তপুরা। ম্যাচের আগে দুঃসংবাদ হয়ে এসেছে কার্ডজনিত নিষেধাজ্ঞা। আগের 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় ওমানের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে জামাল ভুঁইয়া, রহমত মিয়া ও বিপ্লব আহমেদকে। দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন জানান, ইনজুরির কারণে থাকছেন না মাসুক মিয়া জনিও। জনি ব্যথা পেয়েছে, ওকে গতকালকে আমরা এমআরআই টেস্ট করিয়েছি, ওকেও ডাক্তার 2 সপ্তাহ রেস্ট দিয়েছে। 2টা কার্ডের জন্য জামাল ভুঁইয়া, রহমত মিয়া এবং বিপ্লব, ওদেরকে আমরা আগামী ম্যাচে পাচ্ছি না। ভারতের বিপক্ষে হারের গ্লানি ভুলে ওমানের সঙ্গে ভালো করতে চায় টিম বাংলাদেশ। আর নিষেধাজ্ঞায় পড়া বিপ্লব আহমেদ জানিয়েছেন, যারা সুযোগ পাচ্ছে তাদের সামনে থাকছে সামর্থ্যের প্রমাণ দেওয়ার মঞ্চ। আসলে যেটা চলে গেছে, যেটা চাইলেও আর ফিরে আসবে না। আমাদের আর একটা ম্যাচ আছে 15 তারিখ, আমরা চেষ্টা করব ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। যারা প্লেয়ার আছে তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাবে এবং তাদের বেস্ট ট্রাইটা করবে ওমান ম্যাচের সাথে একটা ভালো রেজাল্টের জন্য। জামাল ভুঁইয়া না থাকায় আগামী 15 জুন নতুন অধিনায়কের অধীনে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। তৌহিদুল ইসলাম, নিউজ 24। জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহামেডান ক্লাবকে সতর্ক করা হয়েছে। বিসিবি থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সিসিডিএম চেয়ারম্যান বিসিবি পরিচালক কাজী ইনাম বিষয়টি নিশ্চিত করেন। গেল 4 জুন বিকেলে মোহামেডান অধিনায়ক সাকিব আরও কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনে আসেন। সেখানে হোটেলে ওয়েস্টিনে জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্লাবের সাপোর্টিং স্টাফের বাইরেও একজন ছিলেন। জানিয়ে পরে জানাজানি হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিসিবি। যে ঢাকা প্রিমিয়ার লিগ টি20 টুর্নামেন্টটা হচ্ছে, সেখানে মাউন্ট স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের সময় একটা বায়োবাবল ব্রিচ হয়, যেটা আমরা মিডিয়াতেও দেখতে পেরেছি। আনফরচুনেটলি যে ব্রিচ হয়েছে তারাও সেটা অ্যাওয়্যার অফ ইট এবং তারা সেটাও শেয়ার করেছেন অ্যান্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে মেক শিওর করতে চাই এই টুর্নামেন্টে যাতে সেফলি এবং সামনে সুন্দরভাবে হয়। টু মেক শিওর অফ দ্যাট আমরা সকল ক্লাবের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউসলি ওয়ার ওয়ার্কিং টু মেক শিওর বায়োবাবল মেইনটেনেন্সটা যাতে ঠিক থাকে। শেষ করবো এখনকার সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় 4র্থ ঢাকা। দখল, দূষণ, জলজট, যানজটে নাভিশ্বাস কোটি নাগরিকের, প্রতিফলন নেই নিয়োগদের আশ্বাসের। 3 সংসদীয় উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 93 জন। সুষ্ঠু নির্বাচনের বদলে ভোট খেলছে সরকার, মন্তব্য বিএনপির। মুজিব বর্ষে সারা দেশে নির্মাণ হচ্ছে 560টি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। আজ উদ্বোধন 50টির। ইসলামের প্রসারে বিশেষ নজর সরকারের। 1.5 মাসে সর্বোচ্চ শনাক্ত, বিধিনিষেধ শিথিলে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। সিডিসির উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ, মার্কিনীদের ভ্রমণ না করার পরামর্শ। ফের পেছাতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। টানা 14 মাস বন্ধে মানসিক চাপে শিক্ষার্থীরা, এলাকা ভিত্তিক খুলে দেওয়ার পরামর্শ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ধীর গতি, সময় মতো শেষ হওয়া নিয়ে সংশয়। 10 বছরে 4 দফা পিছিয়ে অগ্রগতি মাত্র 26%। এবং এশিয়ান জোনাল দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউল। খেলবেন বিশ্বকাপে, ওমানের বিপক্ষে খেলছেন না জামাল, রহমত, বিপ্লব। শেষ করছে এখনকার সময়ের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।